আরাফ খান ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে হৃদকে বসা থেকে টেনে দাঁড় করায়, পরে সাথে সাথে হৃদকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হৃদকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আরাফ খান। নিজের সোনা বাবাকে কি বলে সান্ত্বনা দিবে জানা নেই তার। নিজের ঠোঁট কামড়িয়ে কান্না চেপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত, কারণ এই মুহূর্তে হৃদ সান্ত্বনা দিবার মতো কোনো ভাষা তার কাছে নেই। তিনি নিজেও এই মুহূর্তে বড্ড অসহায়। তার সোনামাকে বাঁচানো যাবে কিনা তিনি নিজেও জানেনই। যদিও মায়াকে বাঁচানো না যায়, তাহলে খান পরিবারে নেমে আসবে এক ঘোর অন্ধকার, আর সেই অন্ধকার নিয়ে যাবে তার পুরো পরিবার। স্ত্রী হৃদ, আয়ানকে হারাতে হবে তাকে। তাদের প্রাণটা রয়েছে এই মেয়েটির মধ্যে। হৃদ এতটাই পাগলামো করবে ভাবতে পারেনি আরাফ খান। তিনি আরও আগে বুঝতে পেরেছেন যে হৃদ মায়ার প্রতি দুর্বল অনেকটা, কিন্তু এতটা দুর্বল ভাবতে পারেনি তিনি। হৃদ শক্ত মনের মানুষ হয়েও যদি এতটা পাগলামো করে, তাহলে তার স্ত্রী কে কী করে বাঁচবে? মায়ার পরিবারকে বা কী বলবে? হসপিটালে আসার পরপরই মায়ার পরিবারে জানানো হয়েছে মায়া অ্যাক্সিডেন্টের কথা। হয়তো এতক্ষণে বেরিয়ে পড়েছে ঢাকার উদ্দেশ্যে। সবটা কিভাবে সামলাবে? তিনি নিজেও ভেঙে পড়েছেন তার সোনামার অবস্থা দেখে। চিৎকার করেও কান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু পারছেও না, কারণ তাকে এখন সবটা সামলাতে হবে। বউ নাতিকে আলগে রাখতে হবে, নয়তো বড় কোনো অঘটন ঘটতে পারে। তাই তার নিজের শক্ত রাখতে হবে। আরাফ খানের এমন কথা চিন্তা ভাবনার মাঝে ডক্টর শামীম আবারও মায়ার অপারেশনে সার্চলাইট থিয়েটারে থেকে বের হয়ে আসে হততম্ব হয়ে। পরিবেশটা এক পলক চোখ বুলিয়ে নিজে জিহ্বা দিয়ে ঠোঁট বিয়ে কিছুটা সাহস ঝুঁকে কাঁপা কাঁপা সুরে আরাফ খানকে বলে ওঠে, স্যার, পেশেন্টের অবস্থা ভালো না। ইমিডিয়েটলি অপারেশন সার্চলাইটে নিতে হবে, নয়তো আপনার পেশেন্ট 5% বাঁচার শিওর দিতে পারবো না। ওনার মাথা আঘাতটা একটু বেশি গভীর, তবে শরীরে তেমন কোনো আঘাত পায়নি। হাতে পায়ে একটু লেগেছে, মানে গাড়ির কাছে ভেঙে ঢুকে গেছে আর কি, যেখানে আমাদের ডক্টর ব্যান্ডেজ করিয়ে দিয়েছে, কিন্তু পেশেন্টের মাথায়। বাকি কথাগুলো বলার আগে ডক্টর শামীম নিজের বাহু চেপে ধরে চিৎকার করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। ডক্টর হাতে গুলি করা হয়েছে, তাই সে মাটিতে লুটিয়ে পড়ল। আর ডক্টর সামনে অগ্নিরূপ নিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। হাতে থাকা বন্দুক থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে, চোখ মুখ হিংস্রতা ফুটে উঠেছে। হঠাৎ করে হৃদ ডক্টরকে শ্যুট করে বসবে, কেউ সেটা ভাবতেও পারেনি। মুহূর্তে সবার চোখ মুখ আতঙ্কে আর ভয় ছেয়ে গেছে হৃদের কাছে। আর আরাফ খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে পাথরের মতো শক্ত হয়ে। তখন হৃদ রাগে গজগজ করতে করতে ডাক্তারের কলার চেপে ধরে উঠাতে উঠাতে বলে ওঠে, কি রামলীলা কাহিনী শুরু করেছিস রে ডক্টর? তুই বারবার আমার বইয়ের টিকিট দিচ্ছিস। তোকে বলেছিলাম না আমি টিকিট না দিতে? শালা বেটা, তাও দিলি। এবার নে, আমি তোকে টিকিট দিয়ে দিচ্ছি এক্ষুনি। আর তোর কলিজা কত বড় রে ডক্টর? তুই আমার বউকে ছুঁয়ে ব্যান্ডেজ করে দিলি। একবারও আমার কথা তোর মাথায় আসলো না? হারামির বাচ্চা, তোর এই মাথাটা ফুটো করে দেব আমি। বলে হৃদ ডক্টরের কপালে বন্দুকটা তাক করেই। পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনে থেমে যায় হৃদ। ডক্টর রেবা দ্রুততার সাথে এসে হৃদের সামনে পরে একটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস্টার খান, ডক্টর শামীম আপনার বউকে ছুঁয়েও দেখেনি। আমি ডক্টর শামীম, এর সিনিয়র ডক্টর, তাই আমি আপনার বউয়ের ব্যান্ডেজ হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। আর আমি আপনার বউকে অবজারভেশনে করে ফাইল রেডি করে ডক্টর শামীমকে পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। পেশেন্টকে তাড়াতাড়ি অপারেশন সার্চলাইটে নিতে হবে, কিন্তু আপনি এই রকম পাগলামো করলে আপনার বউয়ের আর ক্ষতি হবে। আমাদের কাজ করতে পারবো না। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমাদের হাতে খুব কম সময় আছে। আপনার যদি কোনো
পুরুষ ডাক্তার পছন্দ না হয়, তবে আমাদের এখানে অনেক দক্ষ সিনিয়র মহিলা ডক্টর আছে, তাদের নিয়ে আমি আপনার বউয়ের অপারেশন করাবো। তবুও আপনি নিজে শান্ত থাকুন। আপনার শান্ত থাকাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্লিজ বোঝার চেষ্টা করুন। হৃদ মহিলাটির কথা শুনে চোখ মুখ শক্ত করে তাকায় তার দিকে। পরে এক পলক মহিলাটির গলায় ঝুলে থাকা আইডি কার্ডটি দেখেনি পাশে থাকা চেয়ারটি তুলে সজোরে আছাড় মারে ফ্লোরে। পরে চিৎকার করে বলে ওঠে, আমি কাউকে বিশ্বাস করি না। আমার হৃদ আমার কাছে থাকলে ঠিক হয়ে যাবে। আমার হৃদকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসুন। আর হৃদ আমার কাছে থাকবে, কোনো অপারেশন করা লাগবে না ওর। আমি এক্ষুনি নিয়ে যাব ওকে এখান থেকে। লাগবে না ওর কাউকে, হৃদ আমার কাছে থাকবে বলেই তেড়ে যায় মায়া কেবিনের দিকে। মায়াকে নিজের সাথে করে নিয়ে যাবে বলে হৃদের এমন পাগলামো দেখে আরাফ খান দ্রুততার সাথে আসিফ আর আশিককে বলে হৃদকে আটকাতে। তারা আরাফ খানের কথা মতো সবাই মিলে হৃদের দু বাহু কোমর ঘাড় শক্ত করে চেপে ধরে যাতে করে, কিন্তু তাতেও যেন হৃদকে থামাতে পারছে না কেউ। হৃদের শক্তির কাছে কেউ পেরে উঠছে না। সবার সাথে দস্তাদস্তি হচ্ছে হৃদের। সবাই হৃদকে যার যার মতো করে শক্তি দিয়ে টেনে আটকে রেখেছে, কারণ হৃদ এই মুহূর্তে যেন বড্ড উন্মাদ হয়ে উঠেছে তার হৃদ এর জন্য। তার মনে হচ্ছে সবাই হৃদ থেকে তার বাচ্চা বউকে নিয়ে যেতে চাইছে। তাই সে নিজে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই শুধু একটা কথা আমার আসছে যে তার হৃদ তার কাছে ভালো থাকবে, আর কারো কাছে নয়। আরাফ খান হৃদকে আটকে ডক্টর রেবাকে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে বলে মায়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে, তার ডক্টর শামীমকে চিকিৎসা দিতে। ডক্টর রেভা দ্রুত নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ডক্টর শামীমকে কয়েকজন নার্স নিয়ে অন্য কেবিনে পাঠায় চিকিৎসার জন্য। পরে তিনি এক পলক হৃদের দিকে তাকিয়ে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে আর মনে মনে ভাবে, যদি এই মেয়ে কিছু হয় তো কী তাণ্ডবলীলা ঘটবে কে জানে। হৃদ যে কাউকে ছাড়বে না তা ভালো করে বুঝতে পারছে তিনি। সত্য বলাতেও এই ডক্টর এর উপর গুলি করে বসেছে, আর যদি এই মেয়েটাকে বাঁচাতে না পারে তো তাদের সবাই কি হবে। আর কিছু ভাবতে পারল না ডক্টর রেবা। ভয়ে দ্রুততার সঙ্গে মায়ের ক্যাবিনে চলে যায়। পরে মায়াকে রেডি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য বের করে হৃদের সামনে নিয়ে যেতে হৃদ মায়াকে সুঅবস্থা দেখে আরও এক ধাপ পাগলামো বেড়ে যায় হৃদের। হৃদ সবার সাথে দস্তাদস্তি করেই চলছে নিজেকে ছুটানোর জন্য, আর সাথে প্রচণ্ড উত্তেজিত হয়ে চিৎকার করে মায়ার জন্য। সবাই সবটা শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে। মায়াকে অপারেশনের সার্চলাইটে নিয়ে যাওয়ার পরপরই ক্যাবিনে দরজা লক করা হয়। এতে করে আরও ক্ষেপে যায় হৃদ। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে মায়ের অপারেশন থিয়েটারে দরজা জোরে জোরে ধাক্কাতে লাগে নিজের বাহু দিয়ে। সাথে জোরে জোরে লাথিও মারতে থাকে কেবিনের দরজা ভাঙার জন্য, আর নিজের সর্বস্ব শক্তি দিয়ে চিৎকার করে থাকে যে তার হৃদকে তার কাছে দিতে হবে। তারা কেন তার হৃদকে নিয়ে যাবে। হৃদের ধারণা সব ডাক্তাররা মিলে তার বউকে ক্যাবিনের ভিতরে মেরে ফেলবে, শুধু হৃদই পারবে তার বউকে বাঁচাতে। তাই প্রচণ্ড উত্তেজনা চিৎকার করছে হৃদ আর ক্যাবিনের দরজা ধাক্কাচ্ছে। আরাফ খান সবটা সহ্য করতে না পেরে আবারও হৃদকে টেনে চড় মারে। হৃদ চড় খেয়ে দমে যায়নি, তার এই মুহূর্তে মায়াকে চাই। তাই চড় খেয়ে আবারও এসে মায়ার ক্যাবিনের দরজা ধাক্কাতে লাগে নিজের বাহু দিয়ে। আরাফ সবটা স্বাভাবিক রাখতে আর মায়া অপারেশনের এর যাতে কোনো ব্যাঘাত না ঘটে তাই আবার আসিফকে ইশারা করে হৃদকে আটকাতে বলে। সাথে আসিফ সহ বাকি সব বডিগার্ডরা হৃদকে আবার টেনে ধরে রাখে। হৃদ অনেকটা হাঁপিয়ে উঠেছে, সবার সাথে জোরাজুরি করে। সাথে সারাদিনের ক্লান্তি ভর করেছে হৃদের মাঝে। হৃদ দুপুর থেকে কিচ্ছু খায়নি আর সারাটা দিন ব্যস্ততা পার করে বিকেলে বাসায় এসেছে। মায়াকে দেখে নিজের সব ক্লান্তি ভুলে গিয়ে মায়ের পিছনে ছুটে এসেছে শপিং মলে পর্যন্ত, কিন্তু রাস্তায় অপ্রত্যাশিত ঘটনা। আর হৃদ নিজের মায়ের সাথে
থেকেও নিজের বউকে প্রোটেক্ট করতে পারেনি, বাঁচাতে পারেনি মায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে। এতে করে রিত আরও বেশি ক্ষিপ্ত নিজের প্রতি। রিত সবার সাথে জোরাজুরি করতে করতে হাইপার হয়ে চিল্লিয়ে বলে ওঠে, আই ওয়েন্ট হার। দাদাভাই, আমার ওকে লাগবে। আমাকে আমার হৃদের এনে দাও, নয়তো আমি আর নিজের নিঃশ্বাসটা নিতে পারবো না। আই নিড হার, প্লিজ আমাকে এনে দাও আমার হৃদকে। কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ে। আগে আসিফ সহ বাকি সবাই শক্তভাবে জড়িয়ে ধরে হৃদকে। হৃদ প্রচণ্ড মানসিক চাপ আর উত্তেজনা নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। হৃদকে জ্ঞান হারাতে দেখে কান্নার বর্বত অবস্থায় এগিয়ে আসে হৃদের ফুপির সাথে নিহা, ফিয়া এবং ডলি। সবাই হৃদকে ধরে কান্না করতে থাকে। আরাফ সবাইকে এক পলক দেখে ওপর দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নার্সদের বলে হৃদকে ক্যাবিনে শিফট করতে বলে। পরে ডাক্তার হৃদকে দেখে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, পেশেন্টের এই অবস্থা বেশি একটা ভালো না। উনি মানসিকভাবে ভীষণ চাপ পেয়েছেন, তাই সেটা নিতে পারেনি। প্রচণ্ড উত্তেজনায় জ্ঞান হারায়। পেশেন্টের এখন ফুল রেস্ট দরকার, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। যদি উনি হৃদের মতো এমন উত্তেজিত হতে থাকে, উনি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাই আমরা ওনাকে স্যালাইনের সাথে সাথে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি। 3 ঘন্টা আগে ওনার ঘুম ভাঙবে না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। জি ডক্টর, বুঝতে পারছি। তবে আপনি হৃদকে 3 ঘন্টার জন্য নয় 24 ঘন্টার জন্য ঘুমের ইঞ্জেকশন দিন। কারণ হৃদ ঘুম থেকে উঠে আবারও মায়ের জন্য পাগলামো করবে। তখন হৃদকে সামলানো আমার জন্য দায় হয়ে পড়বে। তারপর আবার মায়ের অবস্থা কখন কি হয় কিছু বলতে পারছি না। তাই আপনি হৃদকে ঘুমের কড়া ইঞ্জেকশন দিয়ে যাতে 24 ঘন্টা আগে না ওঠে, শান্ত দৃষ্টিতে বলল আরাফ খান। ডক্টর আরাফ খান কথা মতোই হৃদকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। আরাফ খান এগিয়ে এসে হৃদের মাথায় আদুরি এক হাত বুলি দিয়ে নিশ্চুপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায় হৃদের ক্যাবিন থেকে। সবটা নীরব দর্শকের পর্যবেক্ষণ করে নিল ডলি মির্জা। কখনোই ভাবতে পারেনি হৃদ খান মানে দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান একটা সামান্য মেয়ের জন্য এতটা পাগলামো আর হাইপার হয়ে পড়বে। আর সবচেয়ে বড় কথা, হৃদ যে বিবাহিত সেটা সে আজকে শুনল, তাও হৃদের মুখ থেকে। যাদের সে এতটা বছর ধরে ভালোবাসে এসেছে, হঠাৎ করে তার মুখ থেকে অন্য একটা মেয়েকে বউ বলে দাবি করা কিছুতেই মেনে নিতে পারছে না ডলি মির্জা। হৃদের এতটা পাগলামো দেখে ইচ্ছে করছে সব কিছু ভেঙে তছনছ করে ফেলতে, মায়া নামক মেয়েটি নিজের হাতে হত্যা করতে আর তার হৃদকে নিজের কাছে নিয়ে আসতে। তাই সে নিজের মনে মনে দোয়া করতে লাগলো যাতে মায়া নামক মেয়েটি জীবিত ফিরে না আসে হৃদের জীবনে। আরও কিছুক্ষণ পর হসপিটালে হতভম্ব হয়ে দৌড়ে আসে আয়ান। আয়ানকে দেখে বোঝা যাচ্ছে যে সে কতটা সাফার করে এসেছে। এখন পর্যন্ত চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে নিজের কপালে, শার্টের ইনটাও অগোছালো ভাবে বেরিয়ে আছে প্যান্ট থেকে। চোখ মুখ ফোলা ফোলা, অনেকক্ষণ কান্নার ফলে যেমনটা হয় আর কি। আয়ানকে এমনটা অবস্থা দেখে চমকে ওঠে আয়ানের পরিবার। তারা কখনোই আয়ানকে এমন অবস্থায় দেখেনি কখনো। আর সবচেয়ে বড় কথা, মায়ার জন্য এতটা ভেঙে পড়তো সেটা তাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। কিন্তু আরাফ খান চমকায়নি। তিনি জানে মায়ার প্রতি আয়ানের ফিলিংস, তাই তিনি এক পলক আয়ানকে দেখে বেঞ্চের মধ্যে বসে থাকে চুপচাপ। আয়ান প্রচণ্ড উত্তেজিত হয়ে দৌড়ে এসে আরাফ খানের সামনে হাঁটু গেড়ে বসে। আরাফ খানের 2 হাত নিজের হাতে ভাঁজ দিয়ে কাঁপা কাঁপা গলা বলে ওঠে, আমার মায়া পাখি কোথায় নানা ভাই? ও ঠিক আছে তো? এত কিছু কিভাবে হলো নানা ভাই? আমার মায়া পাখি কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? আমি কিছুতেই আগুন লাগিয়ে দেব যদি আমার মায়া পাখি কিছু হয়। আমার খুব কষ্ট হচ্ছে নানা ভাই। আমি কি করব এখন যাতে আমার মায়া পাখি একদম ঠিক হয়ে যায়? ওকে না দেখে আমি আর থাকতে পারছি না। তুমি বলে দাও আমি কি করব এখন? আমার দম বন্ধ হয়ে আসছে। কান্না করতে করতে বলল আয়ান। আয়ানের কথা শুনে আয়ানকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে। এই মুহূর্তে কিছু ভাবার সময় নেই আরাফ খানের। এখন শুধু সব সামলাতে হবে তাকে, নয়তো আয়ান হৃদের মতো না পাগলামো করে বসে। অবশ্যই আয়ান হৃদের মতো এতটা
উগ্র টাইপের না, আয়ান একটু বেশি গম্ভীর টাইপের মানুষ। তাই আরাফ খান আয়ানকে নিয়ে কিছুটা আশাহত। আয়ান হৃদের মতো এতটা পাগলামো করবে না, আবার শান্ত হয়ে বসে থাকবে না। তাই তিনি সবটা বুঝে আয়ানকে নিজের বুকের মাঝে নিয়ে নেয় আর সান্ত্বনা দেয় যে মায়া ঠিক আছে, কিছু হয়নি। আয়ান আরাফ খানের কথায় কিছুটা শান্ত হয়ে বসে পড়ে আরাফ খানের পাশে, দুহাতে নিজের মাথা চেপে ধরে। টানা 3 ঘন্টা যাবৎ মায়ের মাথা সার্জারি চলছে ডাক্তাররা, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না তারা। অপারেশনে সাকসেসফুলি ভাবে করেছে তারা, কিন্তু তারপরও মায়ের শরীরভাবে নেতিয়ে পড়েছে ক্রমাগত। এভাবে নেতিয়ে পড়লে হয়তো আর মায়াকে বাঁচানো যাবে না, কিন্তু পেশেন্টে যদি নিজের মতো করে বাঁচা যায়, আশা ছেড়ে দেয়, তাহলে ডাক্তাররা বা কী করতে পারে? ডাক্তার রেবা ও বাকি সব সিনিয়র ডাক্তাররা মিলে অতি সাবধানতার সাথে মায়ের অপারেশন শেষ করে। এতে করে টানা 4.5 ঘন্টা সময় লাগে অপারেশন শেষ করে বেরিয়ে আসে ডক্টর রেবা। ডক্টর রেবাকে বেরোতে দেখে এগিয়ে আসে সবাই। ডক্টর রেবা সবাইকে এক পলক দেখে হৃদকে কোথাও দেখতে না পেয়ে স্বাভাবিকভাবে বলে ওঠে, মিস্টার খান, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। সফলভাবে সার্জারি করে তেমন সফল হতে পারিনি আমরা, কারণ পেশেন্টের মাথা আঘাতটা অনেকটাই গভীর। তাই পেশেন্টের 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেলে আমাদের সত্যি কিছু করার থাকবে না। আমরা পেশেন্টের অবজারভেশনে রেখেছি 72 ঘন্টার জন্য। প্লিজ অত্যন্ত আপনি আমাদের বোঝার চেষ্টা করুন, মৃত্যুটা কারো হাতে নেই। আমরা শুধু আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। আপনারা আল্লাহকে ডাকুন প্লিজ, তিনি একমাত্র ভরসা। বলি ডক্টর রেবা নিজের জায়গা দ্রুত ত্যাগ করে। বলা তো যায় না আবার কখন কে গুলি করে বসবে, তাই যথাসম্ভব তিনি ক্যাবিনের দিকে ছুটে এক প্রকার পালিয়ে যায়। মায়া অবস্থার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আয়ান সবটা শুনে ধুম করে ফ্লোরে বসে পড়ে। আর আরাফ খান এবার নিজে ভেঙে পড়েছে এই ভেবে যে কিভাবে সামলাবে নিজের স্ত্রী ও নাতিকে। বউ তার যেমন তেমন, কিন্তু হৃদ আজকে যা করেছে মায়ার জন্য, তারপর তাকে সামলাতে পারবে তো যদি মায়ের কিছু হয়? ক্যাবিনে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে মায়া। 48 ঘন্টা হতে চলল, কিন্তু মায়ার কোনো রকম উন্নতি হচ্ছে না, বরং আরও মস্তিষ্ক স্নায়ুকে সরাসরি ইফেক্ট হচ্ছে, যার জন্য মায়ের শরীর রেসপন্স করা ছেড়ে দিচ্ছে ক্রমাগত। এতে করে ডাক্তাররা বেশ চিন্তিত। মায়ের অ্যাক্সিডেন্টের ফলে মায়ের মাথায় বাইগ্রেনের রগগুলোর মতো রক্ত জমাট বেঁধে আছে, যা অপারেশন করেও ঠিক করতে পারেনি ডক্টররা। সাকসেসফুল অপারেশন হলেও মায়ের মাথায় জমাট বেঁধে থাকা রক্তগুলো থেকে যায়। ডক্টররা ইচ্ছে করে রেখে দিয়েছে বা তারা এই রক্ত বের করতে পারেনি এমন কিছু নয়, ডক্টররা পারত তখন জমাট বাঁধা থাকা রক্তগুলো পরিষ্কার করতে, কিন্তু করেনি। এতে করে মায়াকে একদমই বাঁচানো যেত না, কারণ মায়ার শরীরে রেসপন্স করা ছেড়ে দিয়েছিল আর মায়ের অবস্থা বেশ খারাপ ছিল। তাই ডক্টররা বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে। তবে এই জমাট বেঁধে থাকা রক্তের জন্য তেমন কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না। মায়াকে নিয়মিত ওষুধ খেলে ভালো হয়ে উঠবে এমনটাই আশাহত ডক্টররা। তাই এখন পেশেন্টের রেসপন্স করার কথা, জ্ঞান ফেরার কথা, কিন্তু উল্টে এখন পেশেন্টের অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছে। এতে করে ডক্টররা বেশ চিন্তিত, কারণ এমনটা হওয়ার কথা নয়, তবুও এমনটা হচ্ছে। তাই ডক্টরদের এমন মনে হচ্ছে যে পেশেন্টের ইচ্ছাকৃতভাবে ঠিক হতে চাচ্ছে না। তাই পেশেন্টের মস্তিষ্ক তার নিজ বডি কাজ করা ছেড়ে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান না ফিরে, তো তাকে আর বাঁচানো যাবে না। এমন সব চিন্তা ভাবনা নিয়ে ডক্টর রেবা মায়ার রিপোর্টগুলো দেখতে লাগলো। রিপোর্ট দেখে শেষ মায়াকে এক পলক দেখে নার্সকে মায়ের সাথে থাকতে বলে বের হওয়ার জন্য উল্টো ঘুরতে, তখনই কেউ দরজা ঠেলে হুড়মুড়িয়ে মায়ের কেবিনে ঢুকে হতভম্ব হয়ে ডক্টর রেবা চমকে ওঠার সাথে সাথে দরজা দিকে আসা ব্যক্তির দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, কারণ তিনি কিছুই বলতে ব্যক্তিটির কান পর্যন্ত পৌঁছাবে না তা তিনি ভালো করেই জানেন। বিগত 48 ঘন্টায় তিনি অনেক কিছু দেখেছেন। এই ব্যক্তিটি অতিরিক্ত মাত্রা পাগলামো আর এই মেয়েটির জন্য অসীম ভালোবাসা
কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে তা সবাই দেখেছে। তাই ডক্টর রেবা কোনো রকম ভনিতা ছাড়া উজ্জীবিত কণ্ঠে হাসি মুখে বলে ওঠে, হ্যালো মিস্টার এ আর কে, এখন কেমন আছেন আপনি? ডক্টর রেবার কথা হয়তো হৃদ কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। হৃদ হতভম্ব হয়ে দৌড়ে এসে সিটের সামনে মায়ার মাথার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। মায়াকে ভালো করে পর্যবেক্ষণ করে তাকিয়ে থেকে বিচলিত কণ্ঠে বলে ওঠে, ডক্টর আমার হৃদ উঠছে না কেন? ডক্টর রেবা কিছুই বলার আগে বাকি সবাই হুড়মুড়িয়ে মায়ের কেবিনের ভেতর প্রবেশ করে হৃদের জন্য। হৃদকে থামানো, কারণ হৃদ এর আগে আরও একবার পাগলামো করেছে। হৃদকে যখন 24 ঘন্টার জন্য ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল, 24 ঘন্টা পর হৃদের ঘুম ভাঙতে মায়ার জন্য আবারও পাগলামো শুরু করে দেয় হৃদ। নিজের কেবিনে সব কিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। মায়ার জন্য প্রচণ্ড হাইপার হয়ে উঠেছিল। হিতাহিত জ্ঞান হারিয়ে যার হাতের কাছে পাচ্ছে তাই ছুঁড়ে মারছে, আর মায়াকে নিজের কাছে এনে দেওয়ার জন্য চিল্লা চেঁচামেচি করা শুরু করে দেয়। হৃদের হাতে সেলাই তারটা টান দিয়ে সিটার ফলে হাত থেকে অনর্গল রক্ত পড়তে থাকে, কিন্তু হৃদের সেদিকে কোনো খেয়াল ছিল না। তার শুধু হৃদকে চাই আর তার বউকে তার কাছে চাই। হয়তো সব কিছু ধ্বংস করে দিবে সে। আরাফ খান হৃদের অবস্থা দেখে বাধ্য হয়ে ডক্টরকে বলে আবারও 24 ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দেওয়ানো হয়, নয়তো মায়া আগে হৃদকে হারাবে সব থেকে। হৃদের এমন সব পাগলামো দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল হেনা খান, আয়ন আর মায়ার পরিবার অ্যাক্সিডেন্ট কথা শুনে তারা আরও আগে এসে পড়েছিল হসপিটালে। মায়ার জন্য ভেঙে পড়ল আরাফ খান আর আয়ন সান্ত্বনা দেয় তাদের। আর মায়ের বড় ভাই আরিফ চট্টগ্রাম থেকে এসেছে আর একদিন আগেই। আসার পর থেকে নিজে শান্ত রাখতে পারছে না, কারণ নিজের আদরি ছোট্ট বোনটাকে এভাবে শুয়ে থাকতে দেখে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আরিফের। তারপর আবার হৃদের এমন সব পাগলামো দেখে একদমই স্তব্ধ হয়ে যায় আরিফ। ডক্টর রেবা সবাইকে একসাথে মায়ের কেবিনের ভিতর জমাতে দেখে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, মিস্টার আরাফ খান প্লিজ সবাইকে বাইরে যেতে বলুন। পেশেন্টের কেবিনে এভাবে ভিড় জমাবে, পেশেন্ট আরও ক্ষতি হবে, তাই সবাইকে বাইরে যেতে বলুন। আর আপনার সাথে পেশেন্টকে নিয়ে কিছু কথা আছে, তাই আপনি বাদে সবাইকে বাইরে যেতে বলুন প্লিজ। ডক্টর রেবার কথা শুনে আরাফ খান আসিফকে ইশারা করতে একে সবাই নিয়ে বের হয়ে যায় আসিফ। কিন্তু আয়ান আরিফ বাদে ডক্টর রেবা আয়ান এবং আরিফকে দেখে আরাফ খানের দিকে তাকিয়ে তিনি ডক্টর রেবা তাকানোর মানে বুঝতে পেরে ইশারা করে ডক্টর রেবাকে বোঝান যে ওরা থাকলে কোনো সমস্যা হবে না। ডক্টর রেবা আরাফ খানকে ইশারা আশাহিত হয়ে পিছনে ঘুরে করুণভাবে তাকায় হৃদের দিকে। হৃদ মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মায়ের এক হাত আঁকড়ে ধরে নিজের দুহাত। তখনই ডক্টর রেবাকে নিজের দিকে তাকাতে দেখে হৃদ ডক্টর রেবার দিকে তাকিয়ে মায়ের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে ডক্টর রেবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, পিডিয়ার ডক্টর রেবা, আমাকে এখান থেকে যাওয়ার জন্য ভুল করেও একটা ওয়ার্ড মুখে উচ্চারণ করলে হিতের বিপরীত হতে পারে। বউ আমার, তাই সবটা জানার অধিকার আমার। যা বলা চুপচাপ দাঁড়িয়ে আমার সামনে বলুন সবটা। হৃদের এমন শান্তশিষ্ট ঠান্ডা মাথা হুমকি মানে বুঝতে পারে ডক্টর রেবা, তাই কোনো রকম ভনিতা ছাড়াই স্বাভাবিকভাবে বলে ওঠে, আসলে আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা প্লিজ ঠান্ডা মাথা নেওয়ার চেষ্টা করবেন, কারণ কথাগুলো সত্যি, তাই আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। কথাগুলো বলে কিছুক্ষণ থামে ডক্টর রেবা। নিশ্চুপ একটা দীর্ঘশ্বাস ছাড়ে হৃদকে একটা পলক দেখে আবারও আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, দেখুন মিস্টার খান, আমাদের হাতে যতটুকু সম্ভব ছিল আমরা সেটা সবটা দিয়ে চেষ্টা করেছি পেশেন্টকে বাঁচানোর জন্য। আমাদের ট্রিটমেন্টে সঠিকভাবে দেওয়ার ফলে পেশেন্টের কাছ থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছি না আমরা। আমাদের এমনটা মনে হচ্ছে যে পেশেন্ট ইচ্ছাকৃতভাবে নিজের বডি থেকে মস্তিষ্ক আলাদা করতে চাইছে। হয়তো পেশেন্টের মাথা এমন কিছু মেমোরিজ গেঁথে আছে যার জন্য পেশেন্ট নিজেই রেসপন্স করতে চাইছে না। তাই আমাদের সাধ্যমতো চেষ্টা করে চলছি আর করব, কিন্তু পেশেন্টকে আমাদের সাহায্য করতে হবে, নয়তো আমাদের একার পক্ষে সম্ভব না ওনাকে ঠিক করা। পেশেন্ট আমাদের সব কথা শুনতে পারবে কিন্তু কোনো রকম রেসপন্স করতে পারবে না। সায়েন্স আমাদের সবাই জানি
তবে সায়েন্সের মাঝে মাঝে ম্যাজিক বিশ্বাস করে, তাই ওনাকে ম্যাজিক ছাড়াই ঠিক করা দেয়। এখন সব কিছু আল্লাহর হাতে, আপনারা আল্লাহকে ডাকুন। ডক্টর রেপার কথা শুনে আরাফ খান সাথে সাথে হৃদের দিকে তাকায়। হৃদকে শান্ত হয়ে বসে থাকতে দেখে আরাফ খান মনে অজানা ভয় কাজ করতে শুরু করে দেয়। আরাফ খানের সাথে সাথে ডক্টর রেবাও হৃদের দিকে তাকায়। আর এবার আয়ান সবটা শুনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। কিছু বলার মতো ভাষা তাতে জানা নেই। তখনই ডক্টর রেবা কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে সবাইকে বলে ওঠে, ড্রেমার ডোজ শেষ সবার। এবার বিনা বাক্যে এক এক করে সবার রুম ত্যাগ করো। আমি এক কথা দুবার রিপিট করব না, সো হারি আপ। হৃদের কথা আয়ান রেগে কিছু বলতে নিলে আরাফ খানের জন্য থামতে হয় তাকে। আরাফ খান আয়ানের হাত ধরে থামিয়ে দেয় আর ইশারা বুঝে হৃদকে একা ছাড়তে মায়ার সাথে। আয়ান সেটা মানতে নারাজ হলো। শেষে নানা ভাইয়ের কাছে হার মানতে হয় তাকে। পরে জায়গায় দাঁড়িয়ে থেকে মায়াকে এক পলক দেখে বিনা শব্দে রুম ত্যাগ করে আয়ান, সাথে আরিফ, ডক্টর রেবা। আরাফ খান আয়ানের পিছন পিছন বেরিয়ে যায় ক্যাবিন থেকে। সবাই বাইরে যেতে হৃদ কোমর থেকে বন্দুকটা বের করে মায়ের সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে। চেয়ারে এক পা তুলে তাতে নিজের হাতে থাকা বন্দুকটা ঠেকে কপালে স্লাইড করতে থাকে আর অন্য হাতে চেয়ারের ওপর তুলে রাখে। বন্দুকটা চেপে ধরে কপালে ঠেকে মায়ের দিকে শান্ত দৃষ্টি রেখে বলে ওঠে, এত তাড়াতাড়ি আমার উপর থেকে তোমার ভয় উঠে গেছে? আমাকে ভয় করছে না তোমার? কলিজা কেঁপে উঠছে না তোমার? আমাকে ছেড়ে যেতে চাও তুমি? কথাগুলো বলে হৃদ চেয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়ে। পরে বন্দুকটা দিয়ে নিজের কপালে চুলকাতে চুলকাতে মায়ের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, তোমাকে বলেছিলাম না বউ, নেই তো কেউ নেই, সব কয়টা একসাথে মারবো আমি। তুমি যেহেতু আমার সাথে থাকবে না, তো তোমার ফ্যামিলিকে বাঁচিয়ে আমার কি কাজ? তুমি আমার কথা শুনবে না তো? বাইরে যে তোমার বাবা ভাই বোন দাঁড়িয়ে আছে, না হয় সব কটাকে একসাথে গুলি করে মারবো। আমি সব ঝামেলা একবারে চুকিয়ে ফেলি, কি বলো? ভালো হবে না? কথাগুলো বলে হৃদ মনিটরের দিকে তাকায়। সেখানে মায়ের জীবনরেখাগুলো কোনো পরিবর্তন হচ্ছিল না। মা এতে করেও কোনো রেসপন্স করছে না। হৃদ মায়ের ভয়কে ভয় দেখিয়ে হৃদের কাছে ফিরে আনবে। তাই হৃদ ভাবছিল মায়া তার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে এবং তাকে ভয় দেখালে হয়তো মা নিজ থেকে রেসপন্স করতে পারে। কিন্তু হৃদের ধারণা ভুল প্রমাণ করে দেয় মায়া কোনো রকম রেসপন্স না করে। হৃদ মায়াকে রেসপন্স করতে না দেখে কপার ট্র্যাক দেখে বলে ওঠে, ঠিক আছে, করতে হবে না তোর রেসপন্স, আসতে হবে না তোকে আমার কাছে। আমি তোর ফ্যামিলির সাথে সাথে আমার ফ্যামিলিকে মেরে দিব, আর তা করতে একটা বারও ভাববো না আমি। তুই ভালো করে চিনিস আমাকে, আমি আমার কথা কতটা অনল থাকি। এবার বল কি চাই তোর? আমার কাছে ফিরে আসবি নাকি সবাইকে গুলি করে মারবো আমি? এবারও হৃদ মনিটর স্ক্রিনে তাকায়। এতে করেও মায়ের কোনো রেসপন্স নেই। হৃদ ভিতর থেকে অনেকটা ভেঙে পড়েছে মায়াকে রেসপন্স করতে না দেখে। মায়া যদি ফ্যামিলি তাদের জন্য ফিরতে না চায়, তাহলে মায়া কারো জন্য ফিরতে চায়। মায়ের মস্তিষ্ক জুড়ে কার বিচরণ, যার জন্য মায়া সব কিছু ত্যাগ করতে চাইছে? কার মেমোরি এবং কি এমন মেমোরি মায়ার মাথায় গেঁথে আছে যার জন্য মায়া সর্বোচ্চ ছাড় ইচ্ছুক? হৃদ কি একটা ভেবে কাঁপা কাঁপা করায় বলে ওঠে, তোর আয়ানকে মেরে দিব আমি। ভালোবাসি না তুই আয়ানকে? তোর ভালোবাসাকে আমি মেরে দিব। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে দ্রুততার সঙ্গে মনিটরে স্ক্রিনে তাকা হৃদ। এতে করে মায়াকে রেসপন্স করতে না দেখে শান্তি একটা নিঃশ্বাস ছেড়ে হৃদ পরে টলমল চোখে মায়ের দিকে তাকায়। মায়ের মনে আয়ানের জন্য কোনো রকম ফিলিংস না থেকে মুহূর্তে ভালো লাগে ছেয়ে যায় হৃদের মনে। কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ দীর্ঘ স্থায়ী হয়নি, কারণ মায়া যদি ওদের সবাই যেন ফিরতে না চায়, তাহলে কার জন্য ফিরতে চাবে? ভেবে হৃদ আবারও বিচলিত হয়ে পড়ে। কি করবে কিছু ভেবে না পেয়ে মায়ের দিকে বন্দুকটা তাক করে। কিছুক্ষণ রাখার পর হৃদ টলমল চোখে নিজের মাথায় তাক করে বন্দুকটা। পরে চোখ মুখ শক্ত করে বলে ওঠে, ঠিক আছে, তোকে ফিরতে হবে না আমার কাছে। তুই মরতে চাইছিস তো মর, তোর সাথে আমি মরতে চাই। এমনিতে তোকে ছাড়া মরতে মরতে বেঁচে আছি আমি, বাকিটা
বাঁচিয়ে কী করব আমি? প্রাণহীন দেহটা নিয়ে কী করব আমি? আমার আর কিচ্ছু ভালো লাগছে না, তাই তোর আগে আমি নিজে প্রাণটা দিয়ে দিব। আমি, তুই নাই তো আমি নাই, সব কাহিনী এখানে শেষ, বলে হৃদ হাতে থাকা বন্দুকটা শক্ত করে চেপে ধরে ট্রিগার চাপ দিবে। মায়ের রেসপন্স করতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। মনিটর স্ক্রিনে মায়ের জীবনে রেখা মুহূর্তে আপন গতিতে চলতে থাকে। সবটা দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। হৃদ কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। হৃদ কাকে কি বলবে? সে কাকে তার মনের কথাগুলো বোঝাবে? সে তার বাচ্চা বউ তার জন্য ফিরতে চায়, তাকে ভালোবাসে বলে, তার কথা ভেবে সব কিছু ছাড়তে চায় তার বউ, শুধু তার জন্য। হৃদ যাকে অবুঝ ভেবে দূরে সরিয়ে রেখেছিল, তারই সেই বাচ্চা। বইয়ের সবটা জুড়ে শুধু তারই বিচরণ, মায়ার মনে শুধু হৃদের বসবাস। আর সে কিনা বুঝতে পারল না, পড়তে পারেনি। হৃদ তার বাচ্চা বইয়ের মনের কথা যদি পারত, তাহলে হয়তো এতটা পথ তাকে আসতে হতো না। হৃদ সবটা এক মনে ভেবে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে মায়ের সামনে। পরে হাত থাকা বন্দুকটা ফেলে দিয়ে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয় মায়ের দিকে। হৃদের দু হাতে ভাজে মায়ের দুগাল আঁকড়ে ধরে টলমল চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে। পরে নিজের অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থেকে হুট করে মায়াকে ঝাপটে ধরে দুহাত, মায়ের বুকে মায়া রেখে নীরব চোখে জল ফেলতে থাকে হৃদ। তার এই চোখের জলটা শুধু জল, অপ্রত্যাশিত কিছু পাওয়ার জল। আজ হৃদ সবচেয়ে বড় দুটো জিনিস পেয়ে তার জীবনে, তার বউ, বউয়ের ভালোবাসা। আজ দুটোই তার।